ঢাকার বনানী তখন নিঃশব্দ। গভীর রাত, বহুতল ভবনের একটি কনফারেন্স রুমে আলো জ্বলছে, অথচ বাইরের আলো নিভে গেছে অনেক আগেই। সামরিক পোশাকে কেউ নেই, সবাই সাদা পোশাকে, কিন্তু মুখভঙ্গিতে সামরিক দৃঢ়তা স্পষ্ট। সেখানে বসে আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। সামনে খোলা ল্যাপটপ, এক একটিতে তুরস্কের সামরিক শিল্প কমপ্লেক্সের নকশা ঘুরছে। এটা কোনো সামান্য মিটিং নয়, এটা এক নতুন বাস্তবতার পরিকল্পনার সূচনা, যে বাস্তবতায় বাংলাদেশ তৃতীয় শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে, চীন আর তুরস্কের সহায়তায় ভারতের চোখের সামনে দিয়ে। চীন যে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের অন্যতম প্রধান কারিগর, তা অনেক পুরনো খবর, কিন্তু ধীরে ধীরে আরেকটি নাম উঠে এসেছে, তুরস্ক। প্রথমে ড্রোন, তারপর স্মার্ট অস্ত্র, এরপর সামরিক শিল্প কমপ্লেক্সের সহায়তা। তুরস্কের দখলে যেন বাংলাদেশি সামরিক কূটনীতির অর্ধেক জায়গা। ইউরোপ এশিয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা দেশটি এখন যেন সরাসরি বঙ্গোপসাগরে পা রাখছে। তুরস্কের এই আগমন অনেকটা নীরব, কিন্তু অত্যন্ত পরিকল্পিত। বাংলাদেশে তাদের দূতাবাস সম্প্রসারিত হয়েছে, সামরিক প্রশিক্ষণ বিনিময় বেড়েছে, এমনকি ইসলামী সাংস্কৃতিক সংযোগ নিয়েও তারা কাজ করছে। তুরস্কের একাধিক থিঙ্ক ট্যাঙ্ক থেকে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বাংলাদেশের ভূ রাজনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করছে। তারা মনে করছে ভারত নির্ভরতা কমিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য আনতে পারে বাংলাদেশ, এবং সেই ভারসাম্যের স্থপতি হতে চায় আঙ্কারা। ভারতীয় বিশ্লেষকদের মতে তুরস্ক শুধু সামরিক সহায়তাই করছে না, বরং এক ধরনের আদর্শও ছড়িয়ে দিচ্ছে, যা ভারতের জন্য অস্বস্তিকর। তুরস্ককে তাই কেউ কেউ বলছেন নতুন মিত্র, কেউ কেউ বলছেন ছায়ার নায়ক, কিন্তু বাংলাদেশের ভিতরে এই নায়ক এখন দৃশ্যমান বাস্তবতা। দিল্লির নীতি নির্ধারকরা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে শঙ্কিত। ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষক রমি নিরঞ্জন দেশাই লিখেছেন, বাংলাদেশে তুরস্কের প্রভাব কেবল সামরিক নয়, আদর্শিকও বটে, আর এটাই দিল্লির জন্য বড় হুঁশিয়ারি। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের আঁকা গ্রেটার বাংলাদেশের মানচিত্র। পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলোকে এতে যুক্ত করা হয়। যদিও এটি একটি এনজিওর উদ্যোগ, যার পেছনে তুরস্কের অর্থায়ন থাকার অভিযোগ উঠেছে। এই মানচিত্রকে কেন্দ্র করে ভারতের দক্ষিণপন্থী রাজনৈতিক বলয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে এটি একটি বিপজ্জনক ইসলামপন্থী জাতীয়তাবাদ, যার রূপরেখা তৈরি হচ্ছে বাংলাদেশে। দেশাই আরও বলেন, তুরস্কের নেতৃত্বাধীন মুসলিম জোটের মধ্যে বাংলাদেশকে টেনে আনার প্রচেষ্টা ভারতের কৌশলগত স্বার্থে হুমকি, কারণ ভারতের পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জাতিগত উত্তেজনায় বিপর্যস্ত। এই অবস্থায় তুরস্কের মতো একটি আদর্শিক শক্তির প্রভাব পড়লে সেটি হতে পারে এক রীতিমতো বুদ্ধিবৃত্তিক জিহাদ। দিল্লির ভয় এখানেই, বাংলাদেশ শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, এক ভিন্ন আদর্শিক স্বাধীনতা অর্জন করছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদের কাঠামো চাপিয়ে দিতে চেয়েছে। ভাষা, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে রেখে তারা এক প্রকার ভারত মৈত্রী ভিত্তিক কৌশল চালিয়েছে। এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়াকে একটি সেফ বাফার জোন হিসেবে রাখা, যেখানে ইসলামী আদর্শ, খেলাফতি চিন্তা কিংবা মুসলিম জাতীয়তাবাদ প্রবেশ করতে না পারে। পাকিস্তানের সঙ্গে ৭০ বছরের দ্বন্দ্বের পর তারা বাংলাদেশকে ধরেছিল একটি সহযোগী রাষ্ট্র হিসেবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই কাঠামো ভেঙে পড়ছে। আজকের বাংলাদেশে ধর্মীয় পরিচয় ও মুসলিম বিশ্বে পুনঃস্থাপনের ধারা জোরদার হচ্ছে। তরুণ প্রজন্মের একটি অংশ সৌদি বা ভারতীয় ধারার ইসলামের বদলে তুর্কি ধারা বা উসমানীয় ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই পরিবর্তন শুধু ধর্মীয় নয়, এটি সাংস্কৃতিক এবং রাজনৈতিকও। তুরস্ক এখানে সফট পাওয়ারের মাধ্যমে এক নতুন প্রভাব বিস্তার করছে। রমি দেশাইয়ের ভাষায়, এটি হচ্ছে নব্য খেলাফত আন্দোলনের দক্ষিণ এশীয় এক্সটেনশন। ভারতের চোখে এটি পাকিস্তানের দ্বিজাতির তত্ত্ব এরই নতুন রূপ, আর তাই তাদের উদ্বেগ সীমাহীন। যদি বাংলাদেশ সত্যি আদর্শিকভাবে ভারতের হাতছাড়া হয়ে যায়, তবে সেটা শুধু ভূখণ্ড নয়, আদর্শিক যুদ্ধেও এক বিপর্যয়। দীর্ঘদিন ধরে ভারতের ভরসার জায়গা ছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল প্রায় অটুট। অনেকেই বলতেন দিল্লির আশীর্বাদেই বাংলাদেশ শাসন করে এসেছে এই দল, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর সেই মজবুত ভরসা ভেঙে গেছে। আওয়ামী লীগ পতনের পর ভারতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তারা জানত শেখ হাসিনা ছিলেন তাদের ম্যান ইন ঢাকা, কিন্তু সেই হাসিনা এখন ইতিহাস, আর তার জায়গায় এসেছে এক স্বাধীনচেতা নেতৃত্ব, প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে হওয়া অনেক চুক্তি পুনর্বিবেচনায় আওতায় এসেছে। ট্রানজিট, বন্দর, প্রতিরক্ষা ক্রয় সবই এখন অনিশ্চয়তায়। এই রাজনৈতিক শূন্যতায় ভারত ভেবেছিল নতুন নেতৃত্ব হয়তো তাদের কথাই চলবে না, আর সেখানেই সবচেয়ে বড় আশঙ্কা জন্ম নেয়। কারণ প্রফেসর ইউনূস দিল্লির মনিব নয়, বরং এক আন্তর্জাতিক কৌশলবিদ।
আর ঠিক এই মুহূর্তে তুরস্ক প্রবেশ করে বাংলাদেশের নতুন মিত্র হয়ে। প্রথমে মানবিক সহায়তা, তারপর প্রযুক্তিগত বিনিময়, এরপর ড্রোন ও সামরিক সরঞ্জাম। তুরস্ক অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সঙ্গে জোট গড়েছে। অনেকে বলছেন, যেখানে হাসিনা ভারতের হয়ে খেলেছেন, সেখানে ইউনূস বাংলাদেশকে নিজের জন্য খেলাচ্ছেন। এই নিজের জন্য মানে কি? স্বাধীনতা, স্বার্থ ও পরাশক্তিদের মধ্যে ভারসাম্য। আর সেই ভারসাম্যের খেলায় তুরস্ক এখন সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কলকাতার একটি অলিগলি, সন্ধ্যা গড়িয়ে রাত। চায়ের দোকানে 4 জন মধ্যবয়সী রাজনীতিক চুপচাপ বসে আছে। একজন কানে ফিসফিস করে বললেন, ইউনূসের সরকার যদি তুর্কিদের সঙ্গে সামরিক চুক্তি সাইন করে ফেলে, তাহলে ভারত পুরোপুরি অন্ধ হয়ে যাবে, আমাদের নিয়ন্ত্রণ ব্যর্থ হবে। আরেকজন নিঃশব্দে উত্তর দিলেন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, এখন দরকার নতুন গেম, নয়তো ভারত হারবে। চুপচাপ। সেই মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে গেল। নতুন দিনের প্রথম সেকেন্ড, আর তাতে স্পষ্ট হয়ে উঠল এক বাস্তবতা। তুর্কি ঘড়ির কাঁটা এখন বঙ্গোপসাগরে চলছে, আর দিল্লি এখনো ঘুমিয়ে। সবকিছু দেখে মনে হয় বাস্তব শাসকরা নয়, ছায়ারা এখন খেলা চালাচ্ছে। আওয়ামী লীগের ছায়া দিল্লিতে, আর তুর্কি ছায়া ঘুরছে ঢাকা প্রতিরক্ষা দপ্তরে। বাংলাদেশ যেন এক পরাশক্তির যুদ্ধক্ষেত্র। চীন, তুরস্ক, পাকিস্তান বনাম ভারত। রাজনীতি নয়, এটা এখন ভূরাজনৈতিক থ্রিলার। বাংলাদেশ কি আবারও ভারতের গেম প্ল্যানের অংশ হবে, নাকি তুরস্ক, চীন, পাকিস্তানের হাতে হাত রেখে কাউন্টার গেম খেলবে?